একদিকে কালিয়াচক থেকে কর্তা সমাজের মানুষ, ওদিকে সুজাপুর থেকে মুসলিম সমাজের মানুষ, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, শেরশাবাদিয়া যারা আছে, বাইন জনগোষ্ঠীর সে ঐক্যবদ্ধ হন। চলুন আগামী দিনে কলকাতায় এই কমিশন ঘেরা হবে, যতক্ষণ না কমিশন জবাব দিতে পারছে তারা মেরে রেখে দেবো, বার হতে দেবো না। ভাই কিসের ভিত্তিতে আপনি ওবিসি থেকে ওবিসিতে বিল পাঠিয়েছেন? এটা আগে দেখান, কে বলেছে তোমাকে? কিছু দালাল নেতা তৃণমূলে জুটেছে, নামধারী তারা, নামের আগে ওই মোহাম্মদ নালে ইসলাম। ওই দালাল নেতাগুলো সব থেকে বেশি ক্ষতি করছে মুসলমানদের। কিছু দালাল নেতা আদিবাসী সমাজে আছে, সব থেকে বেশি ক্ষতি আদিবাসীদের ওই দালাল নেতাগুলোর জন্য হচ্ছে। কিছু দালাল নেতা এসসি কমিউনিটি থেকে আছে, তৃণমূলের সাথে থেকে তৃণমূল এসসি কমিউনিটি দলিতদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেছেন কদিন আগে মুসলিম সম্প্রদায়ের মানুষ এসপি শিডিউল ট্রাইব কোটাতে চাকরি করছে। হতে পারে ভাই এটা? মুসলমানরা কোনদিন আদিবাসী হবে? উচ্চ বর্ণের মানুষ ব্যানার্জি টাইপের আদিবাসী কোটায় চাকরি করছে। ওটারে প্রতিবাদ কে করবে? যারা আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে, এসটি কোটায় সংরক্ষিত সিটে গিয়ে এমএলএ হয়েছে, তারা করবে তো? তারা করছে কি? তারা করছে না। তাই আমাদেরকে সেই দায়িত্ব তুলে নিতে হবে বন্ধুগণ। তাই বলি আপনাদের, নিচে বসো, ওইরকম করো না, সেখানে ব্যানারটা আছে। তাই বন্ধুগণ, আওয়াজ না তুললে আপনি আপনার অধিকার পাবেন না। আর আপনার অধিকারের জন্য অন্য কোন নেতার প্রয়োজন নাই, আপনাকে নেতা হয়ে উঠে আসতে হবে। আপনি যদি নেতা হয়ে উঠে আসেন, আপনার বেঈমানি নিজের সাথে করবে। আমি নেতা বলছি না, আমি উঠে এসেছি, আমাকে চিনতে পেরেছেন? কারণ আমি তো জ্বালাটা বুঝতে পারছি, আমি দলিত আদিবাসী মুসলমানদের জ্বালাটা বুঝতে পারছি। প্রচুর চেষ্টা করেছে, মন্ত্রীর অফার দেওয়ার পর আমাকে চিনতে পারেনি। তাই মালদা, মুর্শিদাবাদ, সুজাপুর, কালিয়াচক থেকে যখন আপনারা উঠে আসবেন, চিনতে পারবে আপনাদের? হবে না, আগে তুমি ওবিসি বি থেকে ওবিসি এতে ঢোকাও, তারপরে তোমার আমি গল্প শুনবো। আগামী দিন হবে তো নাকি? একটা বিষয় আলোচনা খুবই দরকার, সেটা হচ্ছে কি, যেটা একদম 1 নম্বর পয়েন্ট আছে, ওয়াকফ আইন 2025 বাতিলের দাবিতে। প্রথমে আপনাদের জানতে হবে এই আইনটা বাতিল কেন করতে বলছে, জানা তো দরকার নাকি? মোদীজি কি বললেন? এই আইনে নাকি মহিলাদের উপকৃত হবে, মুসলমানরা উপকৃত হবে। মোদীজি মুসলমানদের উপকার করবে? আরে মোদীজি গরিব হিন্দুদের উপকার করে না, মুসলমানদের দূরের কথা। মোদীজি কার উপকার করে বলুন তো? শিল্পপতিদের। হ্যাঁ, ঠিক বলেছিল নাম, যেটা শিল্পপতিদের উপকার করে। আপনাকে আমাকে বোকা বানাচ্ছেন, ভালো কথা। মোদীজি মুসলমানদের উপকার করবে। আমি একটু আইনগুলো পড়লাম, এমনি আমি খুব ছেলে, কি বলে ওটাকে, অলস, আমি বলে দিচ্ছিল অলস ছেলে। ওই লেখা পড়েই থাকে, নমতে সমস্যা একটা করে পৃষ্ঠা উল্টায়। তো আমার ছন্দ হলো মোদীজি মুসলমানের উপকার করবে, তাহলে পড়তেই হবে। কিভাবে উপকার করছে আমি দেখলাম, ওরে বাবা, এটা কি কি উপকার করবে আপনারা শুনলেন? এনার্জি আছে তো? হ্যাঁ, ঠিক দিদি যেভাবে উপকার করছে মুসলমানদের, আদিবাসীদের যেভাবে উপকার করছে, দলিতদের যেভাবে উপকার করছে, মোদীজিও মুসলমানদের ওভাবে উপকার করছে। তার পয়েন্ট ধরে ধরে বললে বুঝতে পারবেন। ওয়াকফ সংশোধনী আইনে বলা আছে, পুরাতন আইনে ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে। মোদীজি নতুন আইনে এনে বলছে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে 6 মাস জেল হবে। এটা উপকার করলো না ক্ষতি করলো? হ্যাঁ, তাহলে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে। মোদীজি যদি বলতেন ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছরের জায়গায় 12 বছর জেল হবে, আমি এই সুজাপুর থেকে দাঁড়িয়ে মোদীর নামে জয় স্লোগান দিতাম। ভালো করলে ভালো বলবো, বলতে দরকার নাকি ভাই? তো দেশের প্রধানমন্ত্রী, বিজেপি নেতা হতে পারে, দেশের তো প্রধানমন্ত্রী, চেয়ারের তো সম্মান আছে, তা করে না। আর একটু আসা যাক কি উপকার করছে। ওয়াকফ সম্পত্তিতে কি হয় আপনারা জানেন? সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে, 32টি ওয়াকফ বোর্ড আছে। পশ্চিমবাংলার কথা বলি, আপনাদের ভাগ্য কত ভালো বলুন তো। আপনাদের এমএলএ কত বছর ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিল, নামটা আসতে চেয়ারম্যান, মানে এত ভালোবেসে ফেলেছিল বোর্ডের লোকেরা, উনি রিটায়ার্ড হওয়ার পরে অন্যদিন আসার পরে অনলাইনে নামটা চেঞ্জ করতে ভুলে গিয়েছিল। আমি একটা মিডিয়াতে বলেছিলাম সকালে, বিকালে দেখি নামটা চেঞ্জ হয়েছে।
মানে এত ভালোবেসে ফেলেছিল উনি স্যারকে যে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ওনার নামটাও সরাই নেই, উনি সরাই গেল, নাম সরায়নি। মানে ডাল মে কুছ কালা হ্যাঁ। যাক, সেই কালাটা কি আমি বলতে পারবো না, ওনারা কিছু ভালো বললে। যাক, ফিরে আসি। তো ওয়াকফ বোর্ডের ওয়াকফ সম্পত্তি দুই রকম ভাবে আমরা প্রচারিত জানি, একটা ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ। এই সুজাপুর, এই আপনাদের ঈদগাহ মাঠ, এটা ওয়াকফে লিল্লাহ সম্ভবত, তাই তো নাকি? ওয়াকফ তো নাকি? আচ্ছা যাই হোক, একটা মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের নামে যেগুলো দিয়ে দেয় এটা ওয়াকফে লিল্লাহ, তা আল্লাহর রাস্তায় দিয়ে দিল। আর একটা কি ওয়াকফে আওলাদ। ওয়াকফে আওলাদটা কি? এই ধরনের এখানেই যে সুজাপুর মার্কেট, জমজমাট মার্কেট, এখানে আমাদের মাস্টার সাহেবের কথাই বলি। মাস্টার সাহেব দুটো দোকান কিনেছেন, XYZ কত দেখার দরকার, দুটো দোকান কিনেছে। দোকান কিনে যদি ছেলেদের হাতে দিয়ে চলে যায়, ছেলেরা পরবর্তীতে বিক্রি করে দিতে পারে, টাকা নিয়ে মস্তি করে ধ্বংস করে দিতে পারে, তাহলে মাস্টার সাহেবের পুতা বা পুতিনি এটা থেকে আর উপকৃত হবে না। তাই মাস্টার সাহেব কি করলেন, যে দুটো দোকান কিনে ওয়াকফে আওলাদ করে দিল। অর্থাৎ দোকানে ভাড়া দাও, দোকান চালাও, সব করো, তুমি দোকান আর বিক্রি করতে পারবে না, এটা ওয়াকফে আওলাদ। বোর্ড নজরে রাখবে, দোকানটা ভেঙে ফেললো না কি করলো, এটা নজরে রাখবে। এবারে নজরে রাখার জন্য বোর্ডকে 7% টাকা দিতে হয়। এক বছরে যদি 100 টাকা ইনকাম হয় দোকান থেকে, 7 টাকা বোর্ডকে দিতে হবে, কেন দেখছে, নজরে রাখছে। ওয়ান্স অল ওয়াকফ আর অলওয়েজ অফ, একবার অফ করবে, সব সময় অফ করে থাকবে সারা জীবনের জন্য। অনেকে ওই জন্য কি করে, ওয়াকফে আওলাদ করে দেয়, যে আমার অবর্তমানে আমার ছেলে এই জায়গাটা যদি বিক্রি করে দেয়, তাহলে পুতারা ফ্যাসিলিটি নাও পেতে পারে। পোতাদের জন্য কথা ভেবে, বা তার ছেলে কথা ভেবে কি করে, ওয়াকফে আওলাদ করে দেয়। তো এই যে 7 টাকা করে জমা হচ্ছে, 7% জমা কোথায় হয়? ওয়াকফ বোর্ডে। ওই টাকা থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ দেওয়া হতো, এখন দেওয়া হয়নি, আলাদা ব্যাপার। ওই টাকা থেকে মুসলিম সম্প্রদায়ের যারা ছেলেরা আছে স্টাইপেন্ড দেওয়া হতো, ওই টাকা থেকে অনেক সমাজ কাজ করা হতো। এখন আমাদের রাজ্য সরকার করেনি, লুটে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, আগামী দিনেও করবো ভালো করে। কিন্তু এই কাজগুলো মানে ওই যত টাকা জমা হবে তত ভালো ভালো কাজ হবে। মোদিজি নতুন আইন করে বলে দিলেন যে 7% ছিল, ওটা দরকার নেই, ওটা 5% দাও। মানে কি, ওয়াকফ বোর্ড শক্তিশালী হচ্ছে না দুর্বল হচ্ছে? 100 টাকায় 7 টাকা জমা হতো, এখন 100 টাকায় 5 টাকা জমা হচ্ছে। ওয়াকফ বোর্ডে যত টাকা থাকবে তত তো শক্তিশালী। তাহলে মোদিজি ওয়াকফ বোর্ডকে দুর্বল করতে চাইলেন না শক্তিশালী করতে চাইলেন? তাহলে এইটাই হচ্ছে মোদিজি মুসলমানদের উপকার করছে, বুঝতে পারছেন? আরো একটু ভিতরে যাবে। এই নতুন আইনে বলা হচ্ছে 5 বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে পারবেন। শুনতে সহজ, এটা একটা ইংলিশ কথা, মানে একটা ইংলিশ শব্দ, প্র্যাকটিসিং ইসলাম। যদি সহজে বলি বোঝার জন্য, যে অনুশীলনের ইসলাম, মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, কত বড় জুব্বা, কিছু বলে দেয়নি, ডেফিনেশন দেয়নি। What is the practicing Islam? What is the definition of practicing Islam? কিছু বলেনি। ডেফিনেশনটা কি, যে এত বড় তোমাকে জুব্বা পড়তে হবে, এত বড় দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 দিন সারা বছরে 7 দিন রোজা রাখতে হবে, কিছু বলে দেয়নি। শুধু কি বলেছে, 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকলে আপনি ওয়াজ করতে পারবেন। তাহলে এটার মানে কি বলো, দাঁড়ালো যে আগামী দিনে আপনি ওয়াজ করার জায়গাটাই ভুলে গেলেন। ডাইরেক্ট বলছে না যে তুমি ওয়াজ করতে পারবে না, ঘুরিয়ে আইনের দেখাচ্ছে 5 বছরে। এবার ধরুন আমাদের সবার কথা ছেড়ে দিন, ফাটিফাটি হয়ে যায়, উচিত নয়। যারা মুসলিম ধর্মের আছেন এখানে কাজা পড়ে দিন, এ তো মাস্টার জানে, আমাদের সাথে একসাথে সফর সঙ্গী। তো ইমাম সাহেব ইচ্ছা গিয়েছে, সে তার সম্পত্তিটা ওয়াজ করবে, ওয়াকফে লিল্লাহ করতে পারে, ওয়াকফে আওলাদে করতে পারে। ইমাম সাহেব অফিসে গিয়ে অফিসারকে বলল যে আমি আমার সম্পত্তিটা ওয়াজ করব, সিস্টেম আমাকে বলুন। অফিসার ইমাম সাহেবের মুখের দিকে তাকালো, কপালের দিকে তাকিয়ে দেখলো কি কপালে দাগ নাই। যদি ইমাম অফিসার বলে কি স্যার তুমি নামাজি, তুমি 5 বছর ধরে ঠিক করে নামাজ পড়তে পারোনি,
এদিকে আইন বলছে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট 5 ইয়ার্স হতে হবে। তো তুমি কি করে দান করবে? চলো ঘরে যাও। ভাই সবাই নামাজ পড়লে কপালে দাগ থাকে? আছে। ইমাম সাহেব এখানে অনেক আছেন, আছে তো? উস্তাদরা আছেন, তাদের কপালে দাগ নেই, আর সাধারণ মানুষ নামাজ পড়েছে কপালে দাগ হয়ে গেছে। তাহলে ইমাম সাহেব রাগে ওই যে ওকে তাহলে ওনাকে অফ করতে দিল না, উনি রাগে আগে বাড়ি চলে গেলেন, গিয়ে ইট ফিট যা দিয়ে পারবে একটু টিনে তুলে তো দাগ করে নিয়েছে। এই দাগ করে পরের সপ্তাহে বা পরে অফিসে গিয়েছে, আবার গিয়ে বলছে সাহেব যখন আমার কপালে দাগ, আমি কন্টিনিউ লাস্ট 5 বছর নামাজ পড়ছি, আমি নামাজ পড়াই, পড়ছি না দূরের কথা, আমার পিছনে নবী নামাজ পড়ে, আমি তো ইমাম। 2,500 টাকা দিয়ে তোমরা ইমামের জান বার করে দাও। হ্যাঁ, সুদার মার এমনি হচ্ছে। হ্যাঁ, 2,500-3,000 টাকা দিয়ে যা ভাবো ইমামকে, তার শরীর খারাপ বলো তাকে নামাজ পড়াতে হবে, এরকম একটা ভাব। এটা আমাদের পরিবর্তন করতে হবে। যে এই মঞ্চ থেকে আমি সব কথা প্রসঙ্গ করে, এটা সামাজিক বার্তা। এটা দেখ, তো পরের সপ্তাহে গিয়েছি ইমাম সাহেব, গিয়ে বলে স্যার দেখুন আমার কপালে দাগ, আমি নামাজ পড়ি। অফিসার যদি বলে এই বছরে 29টা রোজা গিয়েছিল বাবু, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে ফাঁকিবাজি করেছো, তুমি যাও ঘরে চলে যাও, আবার 5 বছর ভালো করে রোজা রাখবে, তারপরে আসবে, কিছু করতে পারবেন? কেন? প্রমাণ দিতে পারবে? পৃথিবীতে কোন মেশিন বেরিয়েছে যে নওশাদের গায়ে লাগিয়ে বলতে পারবে এইবারে 29টা রোজার মধ্যে কটা রেখেছি কটা ছেড়েছে? আছে কোন মেশিন? তাহলে কি হবে? তাহলে নতুন করে অফ করতে পারবে? ঝামেলা হবে। সমাধান বলবে আইন বলেছে প্র্যাকটিসিং ইসলাম, এর বিরোধিতা আমরা করছি। আমরা চোখ কান বুঝে মোদী যে আইন নিয়েছে ওর বিরোধিতা আমরা করছি না। এবার আমার তো প্রশ্ন থাকবে ভাই, তাহলে আমরা ধর্মীয় মুসলমান সমাজের যারা আমরা মানুষ, আমরা হিন্দু সমাজের মানুষ যারা, আমরা খ্রিস্টান সমাজের মানুষ যারা, আমরা যারা শিখ সম্প্রদায়ভুক্ত মানুষ, রিলিজিয়াস এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে আইনটা কি বলছে জানতে হবে। সবাইকে 5 বছর হিন্দু হতে হবে, হিন্দু ধর্মের যারা দান করবে। যারা খ্রিস্টান ধর্মের গির্জাতে দান করবে তাদের কি 5 বছর ধরে খ্রিস্টান থাকতে হবে, এরকম আইন আছে কি? যারা শিখ ধর্মের অনুসারী, তারা যদি গুরুদুয়ারাতে সম্পত্তি দান করতে চায়, তাদের কি 5 বছর ধরে শিখ হতে হবে, প্র্যাকটিসিং শিখ? এই ধরনের কি আইন আছে? জানতে হবে। এই ধরনের আইন নাই। শুধুমাত্র রাস্তাতে কেন তোমরা যাচ্ছ? ওটা কে? এই তোমরা যেটা টাকা, আমি একটা ঘোষণা দিচ্ছি ভাই, এখানে প্রশাসন যে নির্দেশনা দেবে তার বাইরে যদি কেউ যায়, প্রশাসন যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে, আমরা তার পাশে থাকবো না। ঠিক আছে? কারণ এখন আমরা প্রোগ্রামটা আমাকে করতে হবে, ওই বকে মাথা তো দিকে যাবে। ভাই দৌড়ের দিকে চলে আসো, নালে পেছন দিকে চলে যাও। মাইকে আওয়াজ অনেক দূরে যাচ্ছে, চায়ের দোকানে বসে শোনো। অনেক মানুষ ভয় আসতে পারেনি, তৃণমূল হুমকি দিয়েছে বলে, তারা তো চায়ের দোকানে বসে শুনছে, তারা তো চায়ের দোকানে বসে শুনছে। শোনো, আপনিও জানেন যে শোনো, রাস্তাটা হয় চলাচল করতে হবে তো নাকি? আর কি বলে 7 তারিখের পরে দেখবো, তখন আমিও দেখবো। আমি দেখেছি, আমি স্ক্রিনশট মেরে ভিডিওটা ডাউনলোড করে রাখতে বলেছি। একটা পুলিশ দিয়ে প্রস্তাব পাচ্ছিকে তুলতে যাচ্ছিল, জুতো খুলে পুলিশকে দেখাচ্ছিল। তার বেলায় পুলিশের ডান্ডা খুঁজে পাইনি। কালকে যদি আমি 7 দিন পরে যদি এই সীতাপুরে এসে রাস্তা অবরোধ করে পুলিশ তুলতে আসে, জবাবটা তখন আমি দেবো, কিন্তু ভালো করে। তবে আমরা জুতো দেখাবো না, ওই অনৈতিক কাজ আমরা করতে পারবো না। পুলিশ আমার বাইরে নয়, আমাদেরই পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। আমি সব নোট করে রেখেছি। দেখ, ঠিক আছে।